খরচ পড়বে। সোনার পরিমাণ কত? 3 আনা দিয়ে বানাতে গেলে 1800-1900 টাকা পড়বে। দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। তবে পড়লাম না, অল্প হেসে দোকান থেকে বেরিয়ে এলাম। খিদেই পেট চোচো করছে। পাশে সিঙ্গারা সমুচার দোকান থেকে দুটো সিঙ্গারা কিনে নিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎই নজরে পড়লো ছোট চাচার হবু বউ একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ভীষণ অবাক হলাম। পকেট থেকে ফোন বের করতে করতে তারা রিকশায় উঠে গেল। ছবি আর তুলতে পারলাম না। কথাটা বাড়িতে বলতেই তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। দাদি বললেন, মায়ের গহনা নিয়েছি বলে এমন বদনাম শুরু করে দিয়েছিস। অবশ্য তোরা কি বাই করবি, যেমন মা তেমনই ছেলে। ফুপু বলল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এসব ভুলভাল কথার কোনো মানে নেই। তাছাড়া ছেলেটা যে কেউই হতে পারে, আত্মীয় স্বজন। এই যুগের ছেলে হয়ে তোর থেকে এটা আশা করা যায় না। আমি কি বলবো বুঝতে পারলাম না। ভুল দেখছে বলে ঘরে চলে এলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, টাকা জোগাড় করতে হবে। ছোট চাচার বিয়ের আগে আমি মাকে অমন একটা আংটি গড়িয়ে দেব। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। দিনের বেলা এই ব্যাপারে আর কোনো কথা হলো না। সন্ধ্যায় ছোট চাচা আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেল। থমথমে গলায় বলল, খাটের উপরে বসো, তোমার সাথে কথা আছে। আমি খাটের উপর বসলাম। ছোট চাচা বলল, তোমার জন্মের ঠিক আছে? আমি চমকে তার দিকে তাকালাম। স্বাভাবিক গলায় বললাম, আছে, আমার জন্মের ঠিক আছে। তানহার নামে কি বলেছো? হঠাৎ তুমি সম্বোধনের কারণ পরিষ্কার হলো। অতিরিক্ত রেগে গেলে সে সবাইকে তুমি তুমি করে বলে। আমি তার দোষ দিলাম না। হবু বউয়ের নামে এমন কথা শুনলে যে কেউ রেগে যাবে, এটাই স্বাভাবিক। চাচা আবারও হুঙ্কার দিয়ে উঠলো, কথা বলছো না কেন? তানহার নামে কি বলছো? কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে একটা ছেলের সাথে দেখেছি। ছেলেটা হাত ধরে দাঁড়িয়েছিল। পরে দুজনে রিকশায় উঠে গিয়েছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, নেই। ছবি তোলার আগেই রিকশায় উঠে গিয়েছিল। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এমন অভিযোগ তোলা মারাত্মক অপরাধ। বুঝতে পারলে? পারলাম। এরপর থেকে খুব হিসেব করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। তোমার জন্মের ঠিক আছে কিনা জিজ্ঞেস করার জন্য দুঃখিত। তোমার জন্মের সময় আমি এখানে উপস্থিত ছিলাম। আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। ছোট চাচা বলল, তোমার মায়ের থেকে যেসব গহনা ফেরত নেওয়া হয়েছে ওগুলো আমার বাপ তাকে দিয়েছিল। হিসাব অনুযায়ী ওই গয়নায় আমারও হক আছে। আর কিছু বলবেন? তুমি এবং তোমার মা যত তাড়াতাড়ি গহনার ব্যাপারটা ভুলে যাবে ততই তোমাদের মঙ্গল। আমাদের মঙ্গল নিয়ে আপনাকে ভাবতে হবে না চাচা। আমি বেঁচে থাকতে মাকে আর কখনোই ওই গহনা পড়তে দেব না। চাচা হয়তো আরো কিছু বলতো। দাদিকে দেখে চুপ করে গেল। দাদি বললেন, ওর সাথে কি কথা বলছিস? তোর ভালো দিন ওদের সহ্য হচ্ছে না। ভালো দিন সহ্য না হওয়া খারাপ কিছু না। ছোট চাচা যখন কাজকর্ম ছিল না তখন আমরা তাকে খুব ভালো করে সহ্য করেছি। আপনি পারেননি। উঠতে বসতে খাওয়ার কোটা দিয়েছেন। চাকরি পাওয়ার পর থেকে আপনার ব্যবহার বদলে গেছে দাদি। নিজের মা এমন করতে পারে আপনাকে না দেখলে বিশ্বাস করা কষ্টকর হয়ে যেত। দাদি কেঁদে ফেলেন। ভেজা গলায় বললেন, শুনলি তুই? এই ছেলের কথা শুনলি? আমি মা হয়ে তোকে সহ্য করতে পারতাম না। ওরা খুব পারতো। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তাই না? ছোট চাচা দাদির কথার জবাব দিল না। আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাজ্জাদ নিজের ঘরে যাও। মাথা দুলিয়ে নিজের ঘরে চলে এলাম। এইসব ব্যাপার নিয়ে আর ভাবতে ইচ্ছা করছে না। স্যারের দেওয়া বইটা পড়ছি। গল্পের ধরন খুব সুন্দর, বাচনভঙ্গি ভালো। তবে রিভিউ লেখার কাজটা যে হয়ে উঠছে না। কি থেকে কি লিখবো বুঝতে পারছি না। ইন্টারনেট ঘাটাঘাটি করে যেটুকু আইডিয়া পেয়েছি তা ঠিক মতো কাজে লাগাতে পারছি না। শুনেছি তিমু অনেক বইপত্র পড়ে, হেল্প করতে পারবে হয়তোবা ভেবে তিমুকে ডেকে নিয়ে এলাম। তিমু বলল, বইয়ের রিভিউ লেখা সোজা কাজ। গত মাসে 2টো পুরস্কার পেয়েছি। খুব ভালো, আমাকে একটু সাহায্য করে দে। দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? পুরস্কার জিতলে আমাকে একটা গিফট দিতে হবে। আচ্ছা দেব। এখন বল কি করে কি কি লিখতে হবে। তিমু খুব সুন্দর করে বুঝিয়ে বলল। ঘড়িতে রাত 10টার মতো বাজে। রিভিউ লেখার কাজ শেষ। ফুপু আমাদের খেতে ডাকতে এলো। বিরক্তির মুখে বলল, কত রাত হয়েছে সে খেয়াল আছে তোদের? খেতে আয়। আমি আগে হেঁটে বেরিয়ে গেলাম। খাওয়ার আয়োজন ভালো ছিল। পোলাও, দেশি মুরগির ঝাল, রুই মাছ ভাজা। মাকে দেখছি না। ফুপুই আমাদের ভাত বেড়ে দিল। নরম গলায় বলল, কারো কিছু লাগলে চেয়ে নিবি। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। বইয়ের পুরস্কার জিতলে 1000 টাকা পাবো। এখন অনেক টাকা জোগাড় করতে হবে। মাসখানেকের মধ্যে এত টাকা জোগাড় করা সহজ কিছু না। তেমন কোনো কাজকর্ম চোখে পড়ছে না। কি করবো না করবো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালের দিকে তিমু আমার ঘরে এলো। ঝলমলে গলায় বলল, রিভিউ জমা দেবে? আরো একদিন সময় আছে, কাল দেবো ভাবছি। দিয়ে দাও, সময় নষ্ট করো না। পুরস্কারটা তুমিই পাচ্ছ। কিভাবে? শেষ রাতের দিকে স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন মিথ্যা হয় না, তাই নাকি? তিমু কিছু বলার আগেই ফুপু তাকে ডাকলো। হিসিয়ে বলল, তোকে না বলেছি সাজ্জাদের সাথে মিশবি না? কথা কানে যায় না নাকি? মিশছি না, সাধারণ 2টা কথা বলেছি। সাধারণ কথা বলবি না ওর সাথে। এখানে এসে তোর ঢিঙ্গিরপনা বেড়ে গেছে। বাসায় চল, তারপর দেখছি। তিমু অল্প হাসলো। সকালের খাওয়ার সময় দাদি বললেন, সাজ্জাদের মা তোমার ছেলেকে ভুলভাল কথাবার্তা বলতে নিষেধ করে দিও। কালকে আমাকে বলেছে, আমি কিছু মনে করি নাই। তিমু খাওয়া থামিয়ে দাদির দিকে তাকালো। সহজ গলায় বলল, কিছু মনে না করলে অতগুলো কথা বললে কেন? দাদি ভীষণ বিরক্ত হলেন। তেতো গলায় বললেন, বড়দের মাঝে কথা বলবে না। তিমু বলল, কথা বলছি না, প্রশ্ন করেছি। ফুপু তেতে উঠলো। কর্কশ গলায় বলল, তিমু ঠিক করে কথা বলো। তোমার নানি আপু তোমার থেকে বয়সে অনেক বড়। ভুল কি বলেছি মা? এসে থেকে নানি আপু দেখি বড় মামুনির সাথে উদ্ভট ব্যবহার করছে। আচ্ছা নানি আপু, তুমি কি সিরিয়াল দেখা শুরু করেছো? তোমার শাশুড়ি চরিত্র টিপিক্যাল সিরিয়ালে শাশুড়িদের মতো হয়ে গেছে। ফুপি বলে উঠলো, তিমু আজকে তোর বাপ কল দিয়ে বললো তোকে এখান থেকে নিয়ে যেতে। তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। দাদি বললেন, ওর সাথে রাগারাগি করিস না। ওর কি দোষ? বাচ্চা মেয়ে যা শুনছে তাই বলেছে। এখানে ওর কোনো দোষ নেই।
নেই। আমি মুখ ফুসকে বলেই ফেললাম, তাহলে কার দোষ দাদি? দাদি বললেন, কে ওর কান ভাঙানি দিচ্ছে বুঝতে পারছি না নাকি? ঘরের মধ্যে দরজা আটকে কিসের অত ফুসুর ফুসুর? কথাগুলো আমাকে উদ্দেশ্য করেই বলা। তবে আমি এসব কথা জবাব দিলাম না। খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ক্লাস করতে ভালো না লাগলেও কলেজ ভালো লাগে। আমি রোজ যাই, হেঁটে যাই, রিক্সায় করে ফিরি। টাকা বাঁচে কথাটা মনে পড়তে খাটের নিচে ঢুকে গেলাম। একটা মাটির ব্যাংক আছে আমার, খুচরো টাকা জমাই। বেশ কয়েকদিন আগেই খাটের নিচে লুকিয়ে রেখেছি। ব্যাংকের ওজন ভালো, যাক আরো কিছু টাকার ব্যবস্থা হয়ে গেল। আপাতত হাতে সময় নেই। কলেজ থেকে ফিরে ব্যাংক ভাঙবো, তখন দেখবো গুনে কত টাকা আছে। আজ সব ক্লাস শেষ হলো। স্যাররা খুব মনোযোগ দিয়ে পড়ালেন। ক্লাস শেষে বাচ্চা বলল, কাল কোথায় যাবি বলছিলি? গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কাজ হয়েছে? কিছু হয়েছে। সমস্যা না থাকলে কাজের কথাটা আমায় বলতে পারিস। মাকে একটা সোনার আংটি গড়িয়ে দেবো। বাহ, খুব ভালো তো। কত টাকার ভেতর? দোকানদার বলল 18-19 পড়বে। তোর বাজেট কত? আপাতত হাতে কোনো টাকা পয়সা নেই, গোছাতে হবে। কি বলিস? এত টাকা গোছাবি কি করে? জানি না, তবে গোছাতে হবে। মাসখানেকের মধ্যেই গোছাতে হবে। কি করবি কিছু ভেবেছিস? কাজকর্ম করতে হবে। তোর কি কিছু জানা আছে? না, তেমন কিছু জানি না, তবে খোঁজ খবর নিয়ে বলতে পারবো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। উজ্জ্বল গলায় বললাম, তাহলে তো খুব ভালো হয়। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ঘরে ঢুকে দেখি বাবা আমার খাটে বসে আছে। তার চোখ মুখ শক্ত। আমি তাকে দেখে হাসতে চেষ্টা করলাম। বাবা বললেন, ছোট বউকে নিয়ে কি বলেছো তুমি? তেমন কিছু বলিনি। একটা ছেলের হাত ধরে দাঁড়িয়েছিল, এইটুকুই বলেছে। বাবা উঠে এসে আমার কাছে দাঁড়ালেন। সজোরে গালে একটা থাপ্পড় মেরে বললেন, যে মেয়েকে বাড়ি বউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাপারে এমন কথা বললে কিভাবে? জানো না তার সাথে আমাদের বাড়ির সম্মান জড়িয়ে আছে? মিথ্যা কিছু তো বলিনি। বাবা আবারও হাত তুলতে গেলেন। মা এসে আমার সামনে দাঁড়ালো। করুণ গলায় বলল, কি করছেন? এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয়? শাসন করার প্রয়োজন হলে আরো দিতে হবে। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মা বলল, তোর এই কথা বলার কি দরকার ছিল? বাড়ি থেকে কিছু হয়েছে মা? মা আমার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। আমি বললাম, কি হয়েছে? দাদি আব্বাকে নালিশ করেছে তাই না?